তো ঠিক আছে, আমরা শুরু করি। সবাই আমরা একটু মনোযোগ দেই। দেখেন, আমরা এবার হচ্ছে ভাস্কর্যের দিকে আসি। কঠিন বস্তুকে উৎকীর্ণ করে ত্রিমাত্রিক রূপ দেওয়াকে ভাস্কর্য বলা হয়। এই কাজে মাটি, কাঠ, পাথর, ধাতু ইত্যাদি ব্যবহার করা হয় এবং খোদাই করার জন্য ছেনি, বাটালি, সরু বাঁশের কাঠি, নরম জাতীয় লোহার বা ধাতব শলাকা ব্যবহার করা হয়। উদাহরণ: দেবদেবীর মূর্তি, মহামানবগণের প্রকৃতি প্রভৃতি। আচ্ছা, কঠিন বস্তুকে উৎকীর্ণ করে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়। ত্রিমাত্রিক মানে কি? ত্রিমাত্রিকতা কি? যার উচ্চতা আছে, যার বেজ আছে এবং ব্যাসার্ধ আছে, যাকে অনুভব করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটাই হচ্ছে ত্রিমাত্রিক শিল্পকলা, তাই না? তাহলে দ্বিমাত্রিক শিল্পকলা কি? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে দ্বিমাত্রিক শিল্পকলা কি? আন্দাজে কয়, এমনি কি দুইটা বিয়ে করছে? এই যে পরিতলের উপরে, যে পরিতলের উপরে সাধারণত কোনো ছবিকে, এটা না লিখলে হবে, মনে রাখেন, সাধারণত কোনো ছবিকে আমরা 3D আকারে দেখানোর চেষ্টা করি বা ত্রিমাত্রিক স্টাইলে দেখানোর চেষ্টা করি, সেটাই হচ্ছে 2D। মানে ধরেন যে আপনি এখানে একটা ছবি আঁকলেন, ছবির মধ্যে আলো ছায়া দিবেন, পার্সপেক্টিভ দিবেন, তাই না, বেজ দিবেন, অবজেক্ট দিবেন, সাবজেক্ট দিবেন, সবই দিচ্ছেন। তার মানে কি একটা পরিপূর্ণ ছবি আকার তৈরি করতেছেন না, যাতে রিয়েল মনে হয়। তার মানে আপনি 2D সারফেসে 3D করে আঁকার চেষ্টা চালাচ্ছেন। মানে এটা তো, এখানে তো 3D বোঝা যায় না, যায়? এটা তো একটা পরিতল। একটা পরিতলের উপরে যখন আপনি কোনো ছবি আঁকতেছেন, মানে একদম সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে, যার মধ্যে পরিপ্রেক্ষিত দিচ্ছেন, কম্পোজিশন দিচ্ছেন, পার্সপেক্টিভ, আলোচনা সবই দিচ্ছেন, তার মানে কি একদম নিখুঁত করে বাস্তবসম্মত আঁকার চেষ্টা করছেন। খারাপ হয়নি, ঠিক আছে, কিন্তু একটু একটু অ্যাড করে দিতে হবে ওর সাথে সাথে, হ্যাঁ, তাহলেই হবে। আসলে কোনো নির্দিষ্ট ছবি আঁকার পরিতলে বা কোনো পরিতলে, সমতল পরিতলে যখন আমরা একটা ছবিকে পরিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আঁকি এবং সেটা ত্রিমাত্রিক রূপ দেওয়ার চেষ্টা করি, সেটাই আসলে দ্বিমাত্রিক শিল্পকলা। ঠিক আছে? দ্বিমাত্রিক শিল্পকলা। কারণ ত্রিমাত্রিক মানে তো আপনি ওকে ধরতে পারবেন না, অনুভব করতে পারবেন, ছুতে পারবেন, কিন্তু অনুভব করতে, ত্রিমাত্রিকতাকে অনুভব করতে পারবেন, দ্বিমাত্রিককে অনুভব করতে পারবেন? পারবেন না। ত্রিমাত্রিক মানে হচ্ছে যার বেজ আছে, যার উচ্চতা আছে, যার ব্যাসার্ধ আছে, যাকে ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, সেটাই হচ্ছে ত্রিমাত্রিক শিল্পকলা। দ্বিমাত্রিক শিল্পকলা সাধারণত নির্দিষ্ট কোনো সমতল পরিতলে যখন আমরা একটা ছবিকে ত্রিমাত্রিক ছবির স্টাইলে আঁকি এবং তাই সেটা বোঝানোর চেষ্টা করি বাস্তব রূপে, সেটাই হচ্ছে দ্বিমাত্রিক শিল্পকলা। ওকে, আর যেন ভুল না হয়। আচ্ছা, তারপরে এদিকে পড়ার বিষয় বলতে আর আছে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আপনাদেরকে এটা পরের সিলেবাসে শেখাবো। হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন মানে কি? আমরা স্ট্রেট লাইন, বেজ লাইন দিই না? স্ট্রেট লাইন, বেজ লাইন, এই যে স্ট্রেট লাইনটা দিলাম, এটাই হচ্ছে হরিজন্টাল লাইন। তাহলে ওটাই, এই হরিজন্টালটা বোঝানোর জন্য এটা আমি সেকেন্ড সেমিস্টারে বোঝাবো আপনাদেরকে। কারণ ওই যে ভ্যানিশিং পয়েন্ট, হরিজন্টাল লাইন, আরো কিছু ব্যাপার আছে। হ্যাঁ, পার্সপেক্টিভ হচ্ছে যে পার্সপেক্টিভের কিন্তু কোর্সই থাকে আলাদা করে, ঠিক আছে? পার্সপেক্টিভ একটা অঙ্ক। তখন হচ্ছে ওই যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ, এই ক্ষেত্রে আপনার ভ্যানিশিং পয়েন্ট, হরিজন্টাল লাইন এবং স্ট্রেট লাইন, এগুলো সব ব্যবহারটা হয়। আচ্ছা, যাই হোক, বিমূর্ত শিল্প কি? আসলে এটা কোনো শীট না, আমি নিজে থেকে পড়াচ্ছি, কিন্তু এটার একটু সাহায্য নিচ্ছি। এটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন ম্যাম? এটা, এটা দেখেন যে আপনাদের যে গ্রুপ আছে 25 সালের, যে ফাইন আর্টসের গ্রুপ আছে, সেই গ্রুপে সবগুলা সিট দিয়ে দেওয়া হয়েছে, হয়নি? সবগুলা সিট ওখানে দেখবেন আছে।
জি জি জি, ঠিক আছে। জি। আচ্ছা, এই যে বাচ্চাদের একটু আওয়াজ পাচ্ছি, একটু কাইন্ডলি একটু দয়া করে যদি কেউ বন্ধ করতো একটু সুবিধা হয়। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, বাদ বাকিগুলো আপনারা একটু দেখবেন, কোনো কিছু না বুঝতে পারলে আগামী দিন আমাকে একটু প্রশ্ন করবে। বিমূর্ত শিল্পকলা একটু দেখেন। দৃশ্যমান জগতের কোনো বিষয়বস্তুর বা অবয়বের আদলে পাওয়া যায় না, ইহাতে শিল্পীর চেতনা, অবচেতন, অচেতন অনুভূতির মিশ্রণ, মন নানান আকার বা ফর্মে স্ফূর্তভাবে ফুটে ওঠে, সেই কারণে এই শিল্পকলাকে অ্যাবস্ট্রাক্ট আর্ট বলা হয়। বিমূর্ত শিল্পকলা প্রতিবার পরীক্ষাতে আসে, এবারও হয়তো আসবে, একটু অন্য স্টাইলে আসবে। বিমূর্ত শিল্পকলা মানে সেখানে কোনো আকার আকৃতি কোনো কিচ্ছু থাকবে না, খালি নির্দিষ্ট কিছু ফর্ম থাকবে। সেটা হতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, হ্যাঁ, হতে পারে রঙের খেলা, রং দিয়ে মনের ভাষা প্রকাশ করানো। এই যে এইভাবে দিয়ে নির্দিষ্ট একটা ফর্মে ফেলে কোনো কিছু আমাদের সামনে তুলে ধরাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিল্পকলা, যার কোনো আকার আকৃতি কিচ্ছু থাকবে না। ওকে, কোনো আকার আকৃতি, একটা আঙ্গুলের ছবি থাকবে না, একটা রেখা দ্বারা যে আপনি কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন সেটা থাকতে পারে। রঙের খেলা খেলতে পারেন। দেখেন না, খালি অ্যাবস্ট্রাক্ট শিল্প বলতে অনেক ছবি আপনারা দেখছেন কিনা জানি না, তাহলে দেখবেন হিজিবিজি হিজিবিজি কি সব আঁকা, কিন্তু কিচ্ছু বোঝা যায় না। এরকম কোনোদিন কোনো ছবি দেখছেন? দেখছেন? ওটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিল্প, যেটা রঙের কাজ করে। যেমন নীল রং কি? বেদনার এবং ভালোবাসার। লাল রং বিপদ এবং ভালোবাসার। সাদা রং শান্তির। সবুজ রং বিজয়, তাই না? হলুদ রং বিষণ্ণতা। কালো রং শোক, থাকে না? এই রঙের খেলাগুলো দিয়ে যদি আপনি মনের ভাষা প্রকাশ করতে পারেন, সেটা যদি একটা শিল্প রূপে আবির্ভূত হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিল্প। নির্দিষ্ট কিছু ফর্ম ব্যবহার করলেন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের মধ্যে, বা অন্য টাইপের কিছু ফর্ম, নিজের আবিষ্কারের কিছু ফর্ম, এবং সাথে রং দিয়ে খেললেন। এই যে রঙের ভাষাগুলো তো বললাম যে কোন রং দিয়ে কি প্রকাশ করা হয়, তখন এগুলো দিয়ে যখন আপনি কম্পোজিশন শিখতে পারলেন, যে একটা ছবি কিভাবে আঁকতে হয়, কম্পোজিশন জানি আমি, পার্সপেক্টিভ জানি, আলো ছায়া জানি, এখন এই ছবির মধ্যে এই তিনটে সূত্র মিলাবেন এবং রং দিয়ে নিজের ভাষা প্রকাশ করে সমাজকে কোনো কিছু মেসেজ দিতে চাচ্ছেন। যেমন কবি কি করে? কবি তার কবিতা লিখে আমাদেরকে জানান দেয়। আর্টিস্ট কি করে? আর্টিস্ট সমাজের কোনো অবক্ষয় বা কোনো কিছু জানান দেওয়ার উদ্দেশ্যে একটা ছবি তৈরি করে সেটা সমাজকে জানানোর চেষ্টা করে। কেউ কেউ অ্যাবস্ট্রাক্ট ভাবে জানানোর চেষ্টা করে, প্রতিবাদ করে, এইভাবেই। এটাই হচ্ছে বিমূর্ত শিল্পকলা। কোলাজটা দেখবেন একটু। কোলাজ হচ্ছে চিত্রকলা একটা অভিনব পদ্ধতি। কোলাজ চিত্রপটে রং তুলি ব্যবহার না করে আর্ট পেপার, আর্ট বোর্ড, ক্যানভাস, সহজলভ্য টুকরা কাগজ, বইয়ের পাতা ছেঁড়া। আচ্ছা, কোলাজ মানে হচ্ছে, কোলাজটা কিন্তু পরীক্ষাতে আসে। কোলাজ মানে কি জানেন? ধরেন মোটা কোনো, এই যে বোর্ড, সুইডিশ বোর্ড বা মাউন্ট বোর্ড, যেগুলো দেখবেন মোটা মোটা কাগজ বাজারে কিনতে পাওয়া যায়, ওগুলো আমরা কিনে অনেক কিছু বানানোর চেষ্টা করি। বা পিছিয়ে দেখবেন যে হ্যাপি বার্থডের মাথায় একটা কাগজ থাকে, বিভিন্ন কিছু কিনতে পাওয়া যায় না, ওই টাইপের যে মোটা কাগজগুলা, ওটাকে বলে হচ্ছে সুইডিশ বোর্ড বা মাউন্ট বোর্ড, বিভিন্ন রকম বোর্ড। ওই সব বোর্ডের উপরে ধরেন পেপার কাট করলেন, পেপার কুটি কুটি করে ছিঁড়লেন, তারপরে নরম নিউজ প্রিন্ট পেপারগুলো কুচি কুচি করে ছিঁড়লেন, ছিঁড়ে ওগুলো হচ্ছে আঠা বা ভাতের মাড় বা বিভিন্ন আঠা টাঠা দিয়ে মাখাইলেন। মাখানোর পরে কোনো কিছু এই কাগজের মন্ড তৈরি হলো না, ওগুলো দিয়ে কোনো কিছু বানালেন, সেটাই হচ্ছে কোলাজ। ওর মধ্যে একটু রং দিয়ে তৈরি করলেন অনেক কিছু, উঁচু নিচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো সব, এটাকে বলে হচ্ছে কোলাজ করা। এটা আমাদেরই সাবজেক্ট, হ্যাঁ, এটাকে বলে কোলাজ। এটা হতে পারে যে কাঠ দিয়ে করলে উড কোলাজ, কাগজ দিয়ে করলে হচ্ছে কাগজ কোলাজ, পেপার কোলাজ। এটা যে মাধ্যম দিয়ে করা হবে সেটা সেই কোলাজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে স্কেচ। পেন্সিল বা কলম বা তুলির সাহায্যে কোনো বস্তুকে সামান্য প্রয়োজনীয় কয়েকটি রেখা দিয়ে দ্রুত আঁকাকে স্কেচ বলা হয়। স্কেচটা হচ্ছে কি, ধরেন এবার একটু বোর্ডে আমাকে একটু দেখানো লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। এখানে লিখছে দেখেন, পেন্সিল বা কলম বা তুলির সাহায্যে একটা একটা করে লাইন দিলে তো এই জায়গাটা ভরবে না, দ্রুত দিতে হবে এবং সেটা বাস্তবসম্মতকে বোঝাইতে হবে। তখন আমি কি করব, তার ধরেন এই জায়গাটা উঁচু, আমি কি করলাম, এই যে এইভাবে লাইন দিলাম। আপনি তখন এটা কি হবে, দ্রুততার সঙ্গে আপনি এটা বুঝতে পারবেন যে এটা একটা গোড়া, তাই না? গোড়া বুঝতে পারবেন। তারপর ধরেন এই যে এগুলা হচ্ছে গাছের শিকড়ের যে বাকল থাকে না,
দেখেন তো একটু বোঝা যাচ্ছে না? দেখেন আমি একদিকে আলো ছায়া চেষ্টা করলাম না, আলো ছায়া দেওয়ার, একদিকে ডার্ক রাখলাম একদিকে লাইট রাখলাম, এবং এগুলা কি করলাম, স্কেচ। এটাকে বলে স্কেচ, যে অসংখ্য কিছু রেখা দিয়ে দ্রুততার সঙ্গে একটা কোনো কিছু বেজ বা আলো ছায়া বা গাছের পুরুত্ব যে বোঝানোটা, যে ব্যাপারটা, সেটা আমি এখানে চেষ্টা করলাম না। এটাই হচ্ছে স্কেচ। খুব কম সময়ের মধ্যে লাইন দিয়ে যাতে সেটার টোটাল থিকনেসটা বোঝানো যায়, বা তার আবহাওয়াটা বোঝানো যায়, বা আলো ছায়াটা বোঝানো যায়, এটাই হচ্ছে স্কেচ। আপনাদের বইয়ের ভাষায় লিখে দেখেন, পেন্সিল বা কলম বা তুলির সাহায্যে, যেটা আমি করতেছি, কোনো বস্তুকে সামান্য প্রয়োজনীয় কয়েকটি রেখা দিয়ে দ্রুত আঁকাকে, সামান্য কয়েকটি রেখা দিয়ে দ্রুত আঁকা, আমি যেখানে কিছু রেখা দিলাম না, দিয়ে দ্রুত আঁকলাম না, রেখা দিয়ে এটাকে বের করার চেষ্টা করলাম, তাহলে কি হলো, একটা ভারতটা আমি বুঝতে পারলাম। আসলে কি দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে? আমি একটু দেখি তো। হ্যাঁ, ওই যে নিচের দিকে একটু ডার্ক করলাম না, কারণ ওদিকে আমাদের আলো কম পৌঁছাইছে। তার মানে কয়েকটা রেখার সাহায্যে দ্রুততার সঙ্গে কোনো কিছুকে বোঝানো যায়, এমন ভাবে উপস্থাপন করাটাই হচ্ছে স্কেচ, তাই কি না? আচ্ছা, আর হচ্ছে পোর্ট্রেট, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশক মুখাকৃতি অঙ্কনকে প্রতিকৃতি চিত্র বলা হয়। বোঝাতে পারলাম কি? মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমরা কিন্তু মানুষের চেহারা দেখে অনেক কিছু প্রকাশ বা অনেক কিছু তাদের কিছু বুঝতে পারি, এটা জানেন কি আপনারা? না, আমাদের কাজই হচ্ছে মানুষের ফেস দেখলাম, দেখে তার একটা পোর্ট্রেট আঁকানো। আপনার মুখের যদি আমরা তাকাই, আপনার মধ্যে শয়তানি, ভালো মানসিকতা সবকিছু কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এবং আপনার ফেসও কিন্তু সেটা প্রকাশ করে। সৃষ্টিকর্তা একটা মাধ্যম করে দিছে, যে আপনার চেহারাই বলে দিবে আপনার মধ্যে কি আছে। আমরা সেই জিনিসটা ধরার চেষ্টা করি, পারি না, কিন্তু সেটাই ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করি। কারণ কি, আমার মনে যদি ধরেন আমি আপনাকে কথা কথা দেখতে পারতেছি না, ঠিক আছে, আপনার প্রতি আমার একটা বিরক্তিকর ভাব আছে, আপনার ছবি কিন্তু আমি আঁকতে গেলে ভালো করে আঁকতে পারবো না। তাহলে আমাকে সেখানে কি করতে হবে, নিউট্রাল থাকতে হবে, যে আপনি ভালো খারাপ আপনার আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে আপনি কি, ঠিক আছে, আপনি কি, এবং আমার কাজই হচ্ছে আপনার ভিতরের ব্যাপারটাকে বের করে তোলা, তুলে যে ছবিটা আঁকানো রেখাচিত্রের সাহায্যে, সেটাই হচ্ছে প্রতিকৃতি বা পোর্ট্রেট। আচ্ছা, বাদ বাকিগুলো আমি একটু খালি দাগাই দিচ্ছি, আপনারা খালি একটু দাগায় রাখবেন, তাহলেই হচ্ছে। স্কেচ পোর্ট্রেট হলো, এই পাশে চলে যায় যেগুলো যেগুলো দরকার। হ্যাঁ, ডিজাইনটা তো পড়াইলাম। এখানে আদর্শ ছবির গুণাবলীটা একটু দেখবেন, পরের পেজে আছে, 7 নম্বর পেজে আছে আদর্শ ছবির গুণাবলী, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আদর্শ ছবির যদি গুণাবলী আমি এখনো বলি, আপনারা হয়তো মনে করতেছেন আমরা তো জানি না, আপনারা জানেন। একটা আদর্শ ছবির গুণাবলী হতে হলে অবশ্যই তার পার্সপেক্টিভ থাকতে হবে, তার আলো ছায়া থাকতে হবে, তার পরিপ্রেক্ষিত থাকতে হবে, ওটা তো বললাম, আলো ছায়া, কম্পোজিশন এবং পার্সপেক্টিভ। হ্যাঁ, তিনটে জিনিস অবশ্যই থাকতে হবে, এবং পরিতলটা মসৃণ হতে হবে অবশ্যই। এই যে বিভিন্ন আমি এই কটা বললাম না, এগুলো হচ্ছে ছবির মানে মূল গুণাবলী, যেটা না থাকলে একটা আদর্শ ছবি হতে পারে না, সেই ছবিটা মৃত হয়ে যাবে। আচ্ছা, তারপরে অপর পেজে যাই। এখানে আছে ছাপচিত্রটা একটু দেবেন, ছাপচিত্রটা একটু ইম্পর্টেন্ট, কমার্শিয়াল আর্টটা একটু দেখবেন। আর যে মানব সম্পদ উন্নয়নে চারুকলার ভূমিকা, এটা টোটালি খালি একবার রিডিং দিবেন। এই পাশে চলে যায়, চারু শিক্ষা মানুষের ব্যক্তিত্বে কিভাবে প্রভাব ফেলে, ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়, সেটা একটু জানার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার 9 নম্বর পেজে নিচের দিকে আছে, দেখেন 9 নম্বর, এই জিনিসটা একটু দেখবেন। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, যেটা যেটা সম্ভাবনা আছে আমি সেটাই সেটাই বলতেছি। আর এটা দেখবেন 11 নম্বর পেজে চারু ও কারুকলা শিক্ষার উদ্দেশ্য বা উপকারিতা, ছোট্ট একটা পয়েন্ট আছে, এটা একটু দেখবেন। তাছাড়া যেগুলো আমি পড়াইছি না, সবই আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। 12 নম্বর পেজে মডেলিং ভাস্কর্য কি, 12 নম্বর পেজে দেখেন উপরের দিকে আছে একটা প্রশ্ন, মডেলিং ভাস্কর্য কি।
তারপরে মাঝের দিকে আছে দেখেন পোড়া মাটির ফলক চিত্রের বৈশিষ্ট্য কি কি। পোড়া মাটির ফলক 6 নম্বর, 12 নম্বর পেজে 6 নম্বর দেখেন আছে মাঝের দিকে। প্রথম বোর্ড সমাপনী পরীক্ষা 2019 ওখানকার দেখেন 6 নম্বর, 3 নম্বর 6 নম্বর দুইটাই পড়তে হবে। বাদ বাকি সবই আপনারা এগুলো পারবেন। 13 নম্বর পেজে ছাপচিত্র বলতে কি বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট। 13 নম্বর পেজে ছাপচিত্র বলতে কি বোঝো, এটা আরো ইম্পর্টেন্ট কেন বললাম জানেন, এটা আমার সাবজেক্ট তাই। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। গতবারও এটা, হ্যাঁ গতবারও ছাপচিত্রটা আসছে, এবারও আসবে। এখানে দেখেন যে কয়েকটা ভাগ করা আছে, ভাগগুলো একটু মনে রাখবেন। ছাপচিত্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? হুম, লিথোগ্রাফি, রিনোগ্রাফি, প্লেনোগ্রাফি, ট্রাই পয়েন্ট, ইন্টেক গ্যালিলিও, ওগুলো ভিতরে এগুলো দরকার নেই, ওগুলো ভিতরে এগুলো আসবে না, খালি উপরে একটা পড়লেই হচ্ছে। ক্যানভাস কি এটা তো পড়ালাম, ক্যানভাসটা দেখবেন 14 নম্বর পেজে। ষোলো নম্বর পেজের নিচের দিকের 1 নম্বর পেন্সিল ড্রয়িং চিত্রের বৈশিষ্ট্য। আমি এটা তো আপনি নিজেরাই পারবেন, পেন্সিল ড্রয়িং চিত্রের বৈশিষ্ট্য। পেন্সিল দিয়ে যে ড্রয়িং করি সেই চিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি পারবেন না? এতক্ষণ যে পড়লাম আমরা, হ্যাঁ ওগুলাই, ভয় পাবেন না, খালি লিখবেন। 16 নম্বর পেজে মোজাইক চিত্র কাকে বলে দেখবেন এটা। 16 নম্বর পেজের 1 2 3, 16 নম্বর পেজে উপরের দিকে দেখেন 1 2 3। আর 15 নম্বর পেজে দেখেন, 15 নম্বর পেজের মাঝখানের দিকে স্টিল লাইফ স্টাডির গুরুত্ব কি। আঠারো নম্বর পেজে টেরাকোটা শিল্পের গুরুত্ব ও বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখেন। টেরাকোটা শিল্পের গুরুত্ব ও বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট। আর বাদ বাকি যদি বয়ন শিল্প টিল্প পান, বয়ন শিল্প, হস্তশিল্প, ওগুলো একবার রিডিং দিয়ে নেবেন, আর দরকার নাই, এগুলো আপাতত স্টপ। ওকে, তাহলে অনলাইনে যারা আছেন আমার কথা কি বুঝতে পারছেন, শুনতে পাইছেন? আশা করছি করণ কৌশল নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। এই যে যেগুলো আমরা পড়লাম, এই যে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, এর মধ্যে আপনারা 95% কমন পেয়ে যাবেন। ওকে, আর ভয় আছে? জি, আসলে ব্যাপারটা হচ্ছে কি ধরেন যে এই করণ কৌশলের যেগুলো আমি বললাম না, এগুলোর মধ্যে 50% প্রতিবার আসে, কারণ এর বাইরে কিছু নাই। বুঝছেন ভাইজান, এর বাইরে কিছু নাই। আর যদিও আসে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে সেটা প্রশ্নটা করে আর কি, উল্টাপাল্টা ভাষা দিয়ে সেই প্রশ্নটা আবার করে তারাই, কারণ এর বাইরে আপনি কি করবেন, কিছু দেওয়ার নাই। এজন্য এগুলোই প্রতিবার 50% আসেই। মেহেদি ভাই ছাড়া আর কেউ কোনো প্রশ্ন? আর কোনো ম্যাডাম বা কোনো ভাইজানের কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি এটা এখন শেষ করে প্র্যাকটিক্যালের দিকে যাব। ওকে, থ্যাংক ইউ।
এবার আমরা কি করব, এই ব্রেঞ্চটা একটু কাছে নিয়ে আসবো, আমরা সবাই একটু ফ্রন্টে আসবো, কেমন?